আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, আজকে আমরা এমন একটি রোগ নিয়ে কথা বলবো যে রোগটি এতদিন আমরা সাধারণভাবে চিন্তা করলেও বর্তমান সময়ের জন্য রোগটি বেশ ঝুঁকিপূর্ণ। দর্শক, আজকে আমরা কথা বলবো হাম বা মিজেলস নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মাহমুদ আল ফারাবী, সহকারী অধ্যাপক, শিশু স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার ফারাবী, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে আমরা জানতে চাই, এই যে আমরা আজকে হাম নিয়ে কথা বলছি, হাম রোগটা আসলে কি? হাম একটি ভাইরাসজনিত একটা রোগ। 0 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের কমন যে কয়টি রোগ আছে তার মধ্যে অন্যতম একটা হলো হাম। এবং এই হাম কিন্তু বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়টাতে হামের প্রকোপ একটু বেশি থাকে। আপনি বলছেন ভাইরাসজনিত রোগ এবং ছোঁয়াচে রোগ, আসলে এটা কিভাবে ছড়ায়? মানে হামকে বলা হয় হাইলি কন্টাজিয়াস ডিজিজ, মানে এটা খুবই ছোঁয়াচে রোগ। হাম সাধারণত শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায়, শ্বাসনালীর ইনফেকশনের মাধ্যমে হামটি ছড়ায়। কারো সর্দি, হাঁচি, কাশি, স্নিজিংয়ের মাধ্যমে হাম ছড়ায়। এখন যে হামের প্রাদুর্ভাবটা বেড়ে গেছে, ভ্যাকসিনেশন প্রজেক্টগুলো তো কাজ করছেই, ভ্যাকসিন দেওয়ার পরও কেন এই বছর অন্যান্য বছরের তুলনায় হামের প্রাদুর্ভাবটা বেড়ে গেল? আপনি হয়তো জানবেন যে হামের যে টিকা দেওয়া হয়, আমরা এই ভ্যাকসিনটাকে বলা হয় এমআর ভ্যাকসিন। এমআর এখানে আছে মিজেলস এবং রুবেলা। হামের যে ভ্যাকসিন, এটা প্রথম ডোজ দেওয়া হয় বাচ্চাদের পূর্ণ 9 মাস বয়স হওয়ার পরে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয় 15 মাস বয়স হওয়ার পরে। দেখা যায় যে আমরা যে পেন্টা ভ্যাকসিনগুলো দেওয়া হয় 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ, এরপরে প্রায় পরবর্তী এমআর ভ্যাকসিনটা দেওয়া হয় 9 মাসে। তাহলে বিশাল একটা গ্যাপ হয়। দেখা যায় যে আমাদের অভিভাবকরা হয়তো এই 9 মাসে যে ডেটটা দেওয়া হয় হয়তো ওনারা ব্যস্ততার জন্য এটা স্মরণ রাখতে পারেন না। এবং হামের সেকেন্ড ডোজটি দেওয়া হয় 15 মাস বয়স, অর্থাৎ প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজে 6 মাসের একটা গ্যাপ আছে। তাহলে এই গ্যাপের জন্য দেখা যায় যে অনেক সময় অসাবধানতাবশত হামের ভ্যাকসিন শিডিউল মিস হতে পারে। এবং আমরা দেখা গেছে যে যারা ভ্যাকসিনগুলা পায় না তাদের হাম সংক্রমণের ঝুঁকিটা অনেক বেশি থাকে। আপনি হয়তো জেনে থাকবেন, হাম একটা বাচ্চা যদি হামের প্রথম ডোজ পায়, আমরা ধরে নিই সে 90% সে প্রোটেক্টেড। তার মানে তার ভ্যাকসিন প্রোটেকশন রেট কিন্তু অনেক ভালো। এবং সেকেন্ড ডোজ যদি সে পায় 15 মাসে, তখন ধরে নেওয়া হয় যে সে নিয়ার অ্যাবাউট 97% সে প্রোটেক্টেড। বুঝতে পেরেছি। তাহলে যারা সেকেন্ড দুইটা এমআর ভ্যাকসিন ডোজ যারা পেয়েছে, তাহলে আমরা ধরে নিই তাদের হাম হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আপনি জেনে থাকবেন যে আমরা এই সময়ে হাম আক্রান্ত যে বাচ্চাদের পাচ্ছি, দেখা যাচ্ছে তারা হয়তো কোনো একটি ভ্যাকসিন মিস করেছে, অথবা তারা এখনও ভ্যাকসিন স্টেজ পর্যন্ত পৌঁছায়নি। অর্থাৎ 9 মাসে যে হামের প্রথম ডোজ দেওয়া হয়, দেখা যাচ্ছে 6 মাস থেকে 9 মাস, এই যে 3 মাসে, এই 6 মাস থেকে 9 মাস বয়সী বাচ্চাদের হাম আক্রান্ত বেশি পাচ্ছি আমরা। বুঝতে পারছি। এবং দেখা যায় যে যারা একটা ডোজ পাইছে তাদের মধ্যে তার থেকে আরেকটু কম সংক্রমণ হারটা আরেকটু কম। এবং যারা পূর্ণপূর্ণ 2টো ডোজ পেয়েছে তাদের মধ্যে সংক্রমণ খুবই নগণ্য। কতদিন ধরে একজন হামে আক্রান্ত রোগী জীবাণু সংক্রমণ করতে পারে বা তার মাধ্যমে অন্য কারো কাছে জীবাণুটা যেতে পারে? এই প্রশ্নে যাওয়ার আগে আমরা জানতে হবে যে হাম আক্রান্ত একটা রোগী তার কি কি উপসর্গগুলো দেখাতে পারে। আচ্ছা, দেখা গেছে যে একটা রোগী তার হামের জীবাণু সংক্রমণ প্রকাশিত হওয়ার 7 থেকে 10 দিন আগে সে হয়তো ইনফেক্টেড হয়ে থাকতে পারে। তার লক্ষণগুলো প্রকাশ পাবে ইনফেক্টেড হওয়ার 7 থেকে 10 দিন পরে। দেখা গেছে যে আমরা তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে তার হয়তো হাম হতে পারে। যেমন সে কাশি নিয়ে আসতে পারে, কনজাংটিভাইটিস নিয়ে আসতে পারে, রানি নোজ নিয়ে আসতে পারে, নাকে সর্দি নিয়ে আসতে পারে, এবং হাই ফিভার, খুবই জ্বর থাকবে, 103, 104 এই প্রকারের জ্বর নিয়ে আসতে পারে। তখন আমরা সাসপেক্ট করি যে এটা হাম হতে পারে। এবং আপনি জেনে থাকবেন যে জ্বর আসার 4র্থ অথবা 5ম দিন পরে আমরা একটা বাচ্চাদের মুখের ভিতর আমরা একটা স্পট পাই, এটাকে বলে কপ্লিক স্পট। এবং এটাকে বলা হয় যে হামের প্যাথোগনোমিক সাইন, অর্থাৎ হাম কনফার্ম করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ চিহ্ন। বুঝতে পেরেছি। তাহলে আমরা ধরে নেওয়া হয় যে তার 4র্থ দিন কপ্লিক স্পট আসার পর থেকে কিন্তু তার গায়ে র্যাশ আসে।
অর্থাৎ পঞ্চম দিন থেকে র্যাশ আসা, গায়ে র্যাশ বা লাল লাল ফুসকুড়ি আসা শুরু হয়। এবং একটা বাচ্চা এই যে র্যাশ আসার 4 দিন আগ থেকে এবং র্যাশ আসার 4 দিন পর, এই 8 দিন সে হাম সংক্রমণের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বুঝতে পেরেছি। অর্থাৎ গায়ে লাল র্যাশ আসার 4 দিন আগে থেকে 4 দিন পর, মোট 8 দিন। এই 8 দিন আমরা বলি যে এই ধরনের বাচ্চাগুলোকে অন্যান্য বাচ্চাদের, সুস্থ বাচ্চাদের থেকে দূরে রাখার জন্য। বুঝতে পেরেছি। যে আপনি জ্বরের কথা বলছিলেন, এই জ্বরটা আসলে কতদিন পর্যন্ত থাকতে পারে এই সময়টাতে? হাম রোগীর জ্বর 8 থেকে 10 দিন পর্যন্ত থাকতে পারে। তবে এই জ্বর অন্যান্য জ্বরগুলোর সাথে এই জ্বরের তফাৎ হচ্ছে এখানে জ্বরের পিকটা অনেক বেশি থাকে, 103, 104 এবং ক্ষেত্র বিশেষ 105-6 হতে পারে। এটাকে বলে হাই রাইজ টেম্পারেচার বলা হয়। এই যে একটা হামে আক্রান্ত রোগী যখন আপনাদের কাছে আসে, আপনারা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন এটাকে কনফার্ম করার জন্য? ক্লিনিক্যালি তো আপনারা বুঝেই যাচ্ছেন এটা হাম, তারপরেও তো কিছু ইনভেস্টিগেশনের আসলে দরকার হয়ে যায়, ওগুলো আপনারা কি কি দেন আসলে? আপনি হয়তো জানবেন যে হাম কিন্তু আমরা ফুললি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি, কারণ হাম ল্যাব ডায়াগনোসিস ফ্যাসিলিটি বাংলাদেশে যে ভাইরাস আইডেন্টিফিকেশন খুব কঠিন এবং খুব কস্টলি। আমরা ক্লিনিক্যালি আমরা হামটাকে দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি। যেমন একটা বাচ্চা খুব বেশি জ্বর, বেশি মাত্রায় জ্বর, 104-105 ডিগ্রি জ্বর, সাথে তার চোখ লাল হয়ে গেল, নাকে পানি পড়া, সর্দি হলো, তাহলে এবং তার সারা গায়ে র্যাশ আসলো, যেটা বলছিলেন, লাল ফুসকুড়ি আসলো, তখন আমরা ধরে নিই যে এই বাচ্চাটার হাম হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্লিনিক্যালি তাকে দেখে একটা ডায়াগনোসিস করতে পারি। তারপরও আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিসের পাশাপাশি আরও কনফার্ম হওয়ার জন্য আমরা পেশেন্ট থেকে আমরা ব্লাড স্যাম্পল এবং ইউরিন স্যাম্পল নিয়ে থাকি। আপনি জানবেন যে প্রথম সপ্তাহে যদি একটা রোগী যদি আমাদের কাছে 7 দিনের মধ্যে আসে, তাহলে 7 দিনের মধ্যে আমরা ওই রোগীর ব্লাড স্যাম্পলও নিতে পারবো, ইউরিন স্যাম্পলও নিতে পারবো। রোগী যদি 7 দিন পরে আসে, আমরা তখন শুধু ব্লাড স্যাম্পল নেব। এই যে হামে আক্রান্ত রোগী যখন ডায়াগনোসিস করেই ফেলছেন, তো ওনাদের চিকিৎসা পদ্ধতিটা আসলে কি ধরনের হয়ে থাকে? হামের একটি ভালো দিক হলো হাম কিন্তু এটা অটোমেটিক ভালো হয়ে যাবে হামের রোগী উইদাউট এনি ট্রিটমেন্ট। আমরা এখানে যা শুধু রোগীর যে লক্ষণগুলো আছে আমরা সেই লক্ষণ অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করব। যেমন এই পেশেন্ট এই ধরনের রোগীদের জ্বর থাকবে, আমরা তাকে জ্বরের জন্য প্যারাসিটামল দিব, যেহেতু এটা একটা ভাইরাল ডিজিজ। ঠিক তেমনি অন্যান্য ভাইরাল রোগগুলোর মতো আমরা এই ধরনের পেশেন্টদেরকে আমরা প্রচুর পরিমাণে পানি খেতে বলি। পানি এই ধরনের রোগী পানি খেতে পারে, লেবু শরবত খেতে পারে, মধু খেতে পারে, কুসুম গরম পানি খাবে, এবং অর্থাৎ তার নিউট্রিশনাল ফুডগুলো অনেক বেশি খাবে। এবং নিউট্রিশনাল ফুড খেলে তার এই রোগের চিকিৎসা অনেকাংশে ভালো হয়ে যায়। তবে কারো যদি এই ধরনের জ্বরের পাশাপাশি যদি কারো কাশি থাকে, মারাত্মক শ্বাসকষ্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা ওই ধরনের বাচ্চাদেরকে আমরা অ্যান্টিবায়োটিক অ্যাড করতে পারি। এবং সেই ক্ষেত্রে আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় অনেক সময়। তাহলে ওই পরীক্ষা নিরীক্ষাগুলো করার পরে আমরা যখন কনফার্ম হতে পারি যে হামজনিত পার্শ্ব প্রতিক্রিয়ায় তার নিউমোনিয়া হয়েছে, তখন আমরা একটা এক্সরে করাতে পারি। তখন আমরা তার নিউমোনিয়ার জন্য আমরা তার একটা ভালো কাভারেজ একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি। কিন্তু কখন একটা বাচ্চার মা বা বাবা বুঝবেন যে বাচ্চাটাকে এখন আর বাসায় আর রাখা ঠিক হবে না, এখন হাসপাতালে শিফট করতে হবে? একটা বাচ্চা জ্বর আসলে আমরা জ্বরের চিকিৎসা আমরা সবাই কম বেশি বাসায় জানি যে একটা বাচ্চা জ্বর আসলে তার আগে আমরা বলি যে বারবার তার বাচ্চাকে হালকা কুসুম গরম পানিতে গা মুছবেন, প্রচুর পরিমাণে তরল খাবার দিবেন। সাথে এই ধরনের বাচ্চাদের যদি গায়ে র্যাশ আসে, তার চোখ যদি লালচে হয়ে যায়, সাথে যদি চোখ থেকে যদি ময়লা জমে, তখন আমরা বলা হয় যে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তখন আর বাচ্চাকে বাসায় রাখাটা ঠিক হবে না। এখন ধরেন যদি কোনো প্যারেন্টস তার হয়তো বা অজানা কারণে হোক বা ইগনোরেন্সের কারণে হোক হামের চিকিৎসাটা করালো না, তাহলে কি কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ওই বাচ্চাগুলার বা ওই শিশুগুলার? হাম সাধারণত অটোমেটিক ভালো হয়ে যায়। তারপরও যদি যে ধরনের বাচ্চাদের জ্বর এবং র্যাশের পাশাপাশি শ্বাসকষ্ট হয়, তাহলে আমরা ওই ধরনের বাচ্চাদেরকে আমরা সাথে সাথে তার প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা করব, তার এক্সরে করব। যদি আমরা দেখি যে ওই বাচ্চার খুবই শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমরা তাকে অক্সিজেন দিব, তাকে অ্যান্টিবায়োটিক সাপোর্টে দিব। সাথে যদি তার আদার কোনো অ্যাসোসিয়েটেড ইনফেকশন থাকে, তাহলে ওগুলা
কারেকশন করব। এখন তো হামের প্রাদুর্ভাব বেড়েই গেছে, আপনারা প্রচুর রোগীও পাচ্ছেন মেডিকেল কলেজ হাসপাতাল বা অন্যান্য জায়গাগুলোতেও। আমার একটা প্রশ্ন হচ্ছে, ধরেন একটা বাচ্চা 9 মাসের হামের টিকাটা দিয়ে দিল, সামহাও এই বাচ্চাটা 15 মাসের টিকাটা আর দিল না, এখন সেই বাচ্চার বয়স হয়তো 22 মাস বা 30 মাস বা 2.5-3 বছর, এই ক্ষেত্রে কি করণীয়? আমরা সাধারণত চেম্বারে বাচ্চার মারা একদম প্রতিনিয়ত এই প্রশ্নগুলাই করে আমাদেরকে, এবং এই প্রশ্নটা সবারই আসলে জেনে রাখা উচিত। একটি বাচ্চা যদি 9 মাসে হামে তার প্রথম ডোজ পায়, তার দ্বিতীয় ডোজ হচ্ছে 15 মাসে। এর মধ্যে যদি সে প্রথম ডোজ দেওয়ার পরে দ্বিতীয় ডোজ যদি মিস হয়ে যায়, সাপোজ আপনি বললেন যে তার বয়স এখন 22 মাস, কিন্তু সে 15 মাসের ডোজটা সে দেওয়া হয় না। এখন যেহেতু সরকার একটি ক্যাম্পেইন, একটা ভ্যাকসিন, এমআর ভ্যাকসিন এক্সট্রা একটা ক্যাম্পেইন চালু হবে, অলরেডি চালু হয়ে যাচ্ছে। সে এই ভ্যাকসিনে সে এক্সট্রা যে ডোজটা দেওয়া হচ্ছে, সে এই ভ্যাকসিনটা এক্সট্রা ডোজটা সে দিবে, এবং সাথে সাথে সে দ্বিতীয় যে ডোজটি সে মিস করেছে, সেটা এই এক্সট্রা ডোজ ভ্যাকসিন দেওয়ার 28 দিন পরে সে তার ওই মিস করা ডোজটি দিতে পারবে। তাই এই ভ্যাকসিন মিস দেওয়াটা ঠিক হবে না। এখন ধরেন একটা বাচ্চা 9 মাসে সে ডোজটা দিয়ে দিল, বাচ্চার বয়স চলছে এখন 12 মাস, তার পরবর্তী ডোজ হচ্ছে 15 মাসে, এই মুহূর্তে ওই বাচ্চার বা বাচ্চার অভিভাবকের করণীয় কি এই ভ্যাকসিনেশন দিয়ে? এই ভ্যাকসিনে সে এখন যেহেতু ক্যাম্পেইন শুরু হবে, সে 12 মাসে সে ক্যাম্পেইনের যে এক্সট্রা ডোজ আছে এটা সে দিবে। সাথে সাথে যেহেতু তার 15 মাসের ডোজটি এখনও প্রায় 3 মাস বাকি আছে, তাই সে 15 মাসে তার দ্বিতীয় ডোজটি দিয়ে দিতে পারবে। আপনি একটা কথা জানিয়ে রাখবেন যে এই ডোজটি হচ্ছে যে ওই 2 ডোজের বাইরে এক্সট্রা একটা ডোজ, অর্থাৎ আরও অতিরিক্ত সুরক্ষার জন্য এই ডোজটি দেওয়া হচ্ছে। এই ডোজটা কি ম্যান্ডেটরি ওই বাচ্চার ক্ষেত্রে? ম্যান্ডেটরি না, আসলে এটা কোনো অভিভাবককে চাপ প্রয়োগ করা হবে না। ওনারা যদি স্বইচ্ছায় এটা দেন, এটা দিতে পারবেন, বাট কাউকে কোনো জোর করা উচিত হবে না। আপনি তো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু স্বাস্থ্য বিভাগে কর্মরত আছেন, আপনারা এই এখন পর্যন্ত কতগুলো হামের রোগী পেলেন বা ওনাদের আউটকামটা কি হলো, যদি আপনি আমাদেরকে একটু বলেন। হাম সাধারণত সেলফ লিমিটেড রোগ বলা হয়, যে এটা অটোমেটিক ভালো হয়ে যেতে পারে, এবং এটা কিউর রেট কিন্তু অনেক ভালো, 90 to 95%। এটা ডেথ রেট খুবই কম, 2 to 3%। হয়তো এখন এন্ডেমিক অবস্থায় ডেথ রেট কিছুটা হয়তো বাড়তে পারে। আমরা বিগত 1 মাসে চট্টগ্রাম মেডিকেলে প্রায় 300-র কাছাকাছি হাম রোগী আমাদের ভর্তি হয়েছে, এবং এর মধ্যে মোটামুটি 90% রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। এই মুহূর্তে রোগী ভর্তি আছেন প্রায় 78 জন, এবং কয়েকজন রোগী মারা গেছেন, খুব কম, সেটা 2 to 3%। ওরা কি ধরেন মারা যাওয়ার কারণটা কি হয়তো অনেক দেরিতে এসেছে বা হয়তো পেরিফেরি থেকে এসেছে, ওই ধরনের কোনো কিছু বা কোনো ইগনোরেন্স ছিল? মারা যাওয়ার রোগীরা অধিকাংশই দেখা গেছে যে ওদের বয়স 6 মাস থেকে 9 মাসের মধ্যে, তারা হামের একটি ডোজও পায়নি। আর একটা হলো খুব কম পেশেন্ট আছেন যারা ভ্যাকসিন ডোজ মিস করেছেন। আর আরেকটি কারণ হলো, মৃত্যুর কারণ হলো, এই ধরনের পেশেন্টদের হাম পাশাপাশি তার নিউমোনিয়া জনিত শ্বাসকষ্ট ছিল, কারো হয়তো ডায়রিয়া ছিল, কারো আদার অন্যান্য রোগও ছিল, সাথে তার অ্যাসোসিয়েটেড হাম ছিল। শিশুদের জন্য এখন যে ক্যাম্পেইন চলছে, ভ্যাকসিন তো আমরা দিচ্ছি, অথবা ক্যাম্পেইনের বাইরেও 9 মাস এবং 15 মাসের শিডিউল আছে, এই ভ্যাকসিনটাকে আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে? ভ্যাকসিন মোটামুটি সেফ ভ্যাকসিন, এই ভ্যাকসিনের তেমন একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপরেও কারো খুবই কম 0.1% হয়তো হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন হতে পারে, তবে সেই রেটটা অনেক কম। এটা মোটামুটি সেফ ভ্যাকসিন। সেফ ভ্যাকসিন কেন শহরের লোকরা হয়তো এই ব্যাপারে সচেতন থাকলেও দেখা যাচ্ছে গ্রাম বা মফস্বল শহরের লোকরা এই জিনিসটা নিয়ে অনেক বেশি সংশয়ে ভুগছেন, ওই জন্য আসলে প্রশ্নটি আপনাকে করা। আপনি আরও একটি কথা বলছিলেন যে হামজনিত নিউমোনিয়া, হামজনিত নিউমোনিয়াটা আসলে কি? হামজনিত নিউমোনিয়া আমরা বলি যে এই ধরনের পেশেন্টদের যে জ্বর আছে, সাথে তার গায়ে র্যাশ আছে, কনজাংটিভাইটিস আছে, তার সাথে যার যদি শ্বাসকষ্ট হয়, তীব্র শ্বাসকষ্ট হয়, এবং আমরা ওই ধরনের যে দেখি যে তার এক্সরে করানোর পরে আমরা যখন দেখি যে তার এক্সরেতে কনসলিডেশন আছে, আমরা বলি নিউমোনিক কনসলিডেশন, তখন এই ধরনের পেশেন্টকে হামজনিত নিউমোনিয়া বলা হয়। এবং সেই ক্ষেত্রে আমরা সেই রোগীর প্রয়োজন অনুযায়ী, তার যদি অক্সিজেন প্রয়োজন হয় আমরা অক্সিজেন দিই,
আমরা তাকে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কাভারেজ দিই এবং আদার কোনো কজ যদি অ্যাসোসিয়েটেড থাকে তার ট্রিটমেন্ট দেওয়া হয়। ট্রিটমেন্টটা দেওয়া হয়। হামের সব রোগী তো আর হাসপাতালে ভর্তি হচ্ছে না, আপনাদের থেকে চিকিৎসা নিয়ে বাসায় চলে যাচ্ছে। ঘরোয়াভাবে বাচ্চাদেরকে আসলে কিভাবে যত্ন নিতে হবে এইসব রোগীর ক্ষেত্রে? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। সব পেশেন্ট তো আসলে ভর্তির প্রয়োজন নেই। যে ধরনের, যেমন একটি বাচ্চা তার জ্বর আসলো, জ্বরের জন্য আমরা তার ঘরোয়াভাবে তাকে একটু প্রচুর পরিমাণে পানি খাওয়াতে পারি, কুসুম গরম পানি দিয়ে তার সারা শরীরটা মুছে দিতে পারি। এই ধরনের সময়টাতে একটু নিউট্রিশাস ফুডগুলো আমরা বেশি খেতে বলি, ফলের রস, ফ্রেশ জুস, এগুলো একটু প্রচুর পরিমাণে খাবে। সাথে তার বাসায় যদি অন্যান্য ছোট বাচ্চা থাকে, ওই ধরনের বাচ্চাদের থেকে একটু দূরে রাখবে। মানুষের মধ্যে একটা ধারণা আছে যে হাম যদি একবার হয়ে যায়, সেকেন্ডবার বা দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা নাই বললে চলে। কথাটা কতটুকু সত্য? হামকে ধরে নেওয়া হয় মোটামুটি একবার হাম হলে এটা লাইফ লং একটা ইমিউনিটি গ্রো করে। অতএব মোটামুটি একবার হাম হলে তার দ্বিতীয়বার হাম হওয়ার সম্ভাবনাটা খুবই কম, কারণ তার বডিতে একটা অটো ইমিউনিটি প্রস্তুত হয়, তার একটা রোগ প্রতিরোধ ক্ষমতা হয়। সেজন্য আমরা বলি যে একবার যদি হাম হয় তার দ্বিতীয়বার হাম হওয়ার সম্ভাবনা খুবই কম। খুবই কম। তবে যদিও হয় সেটা খুবই অল্প পরিমাণে, সেটা হতে পারে হয়তো, তবে পরিমাণটা খুবই কম। এখন যে হামের প্রাদুর্ভাবটা চলছে বাংলাদেশে, এটা কি শুধু বাংলাদেশের সমস্যা না বৈশ্বিক সমস্যা? হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে হাম 0 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের খুব কমন একটি রোগ, এবং আপনি হয়তো জানলে হয়তো অবাক হবেন, বিশ্বের 139টি দেশে হামের প্রকোপ ছড়ায়, এবং ইতিমধ্যে বিশ্বের 139টি দেশে কম বেশি হামের প্রকোপ ছড়িয়েছে। এই হাম শুধু বাংলাদেশের রোগ নয়, এটা সারা ওয়ার্ল্ডে আছে, এবং এটা খুব কমন ভাইরাস। বাচ্চাদের যে কয়টি কমন রোগ আছে এর মধ্যে অন্যতম হলো হাম, এবং এই কারণেই যে হামের ভ্যাকসিনটি দেওয়া হয়। অতএব এই রোগ নিয়ে মানে শুধু ভাবার কারণে যে বাংলাদেশে এই রোগ হচ্ছে, এটা বিশ্বের প্রায় অধিকাংশ দেশে এই রোগ ছড়ায়। এটা তো বড়রাও আক্রান্ত হতে পারে। হ্যাঁ, বড়রাও আক্রান্ত হতে পারে, তবে যারা 2টি ভ্যাকসিন পেয়েছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, এবং বড়দের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো বিধায় বড়দের সংক্রমণের হার খুবই কম। তবে এক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কিছু রোগ আছে, যেমন প্রেগনেন্সিতে তার হাম সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। ইমিউনো কম্প্রোমাইজড বলে একটা কথা আছে, যেমন এইডস রোগী, ক্যান্সার আক্রান্ত রোগী, ডায়াবেটিস আক্রান্ত রোগী, যারা সহজেই অল্পতেই তাদের সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। এই ধরনের রোগীদেরকে আমরা সাধারণত খুব কেয়ারফুলি রাখতে হবে, যাতে তারা অন্যান্য হাম রোগী যাতে তাদের সংস্পর্শে না আসেন। এই যে আপনি বললেন গর্ভবতী বা প্রেগনেন্ট রোগীদেরও অনেক সময় হতে পারে। ধরেন একজন গর্ভবতী মায়ের হয়ে গেল হাম, তখন কি উনি ভ্যাকসিন নিতে পারবেন কিনা, এবং গর্ভের বাচ্চার কি কোনো ধরনের সমস্যা হবে কিনা? গর্ভাবস্থায় আসলে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই, কারণ গর্ভাবস্থায় ভ্যাকসিন দেওয়া যাবে না সেক্ষেত্রে। কারণ গর্ভবতী মাদের যদি হাম হয় তাহলে তার বাচ্চার এই ক্ষেত্রে মায়ের কিছু ক্ষতি হতে পারে, কিছু ক্ষতি তার নবজাতকের হতে পারে। যেমন মায়ের ক্ষতি হতে পারে, তার প্রিমেচিউর লেবার বলি আমরা, তার ইন্ট্রাইউটেরাইন ডেথ হতে পারে, এবং মায়ের ইনফেকশন রেট অনেক বেড়ে যেতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত বাচ্চা ছোট হতে পারে, বাচ্চা অনেক সময় ডেথও হতে পারে। তাই আমরা হাম হলে মাদেরকে বলা হয় যে ওইসব মাদেরকে যারা গর্ভবতী, ওরা হিউম্যান ইমিউনোগ্লোবিন বলা হয় একটা ওষুধ, ওটা দেওয়া হয়। আজকে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে একটু বিদায় নিন। আসলে হাম নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। হাম বাচ্চাদের অন্যান্য রোগের মতোই খুব কমন একটি রোগ। বাচ্চাদের জ্বর আসতে পারে, জ্বরের সাথে শ্বাসকষ্ট হতে পারে, র্যাশ আসতে পারে, চোখে সংক্রমণ হতে পারে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঘরোয়াভাবে আমি যা বললাম, প্রচুর পরিমাণে পানি খাবে, প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খাবে, এবং বাচ্চাদেরকে জ্বর আসলে বারবার গা মুছে দেবেন গরম পানি দিয়ে, এবং সাথে সাথে অন্যান্য বাচ্চাদের থেকে তার র্যাশ আসার 4 দিন আগে থেকে এবং র্যাশ আসার 4 দিন পরে অন্যান্য বাচ্চাদের থেকে একটু দূরে রাখবেন। সেক্ষেত্রে হামের সংক্রমণটা অনেক কমবে। আর হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদি দেখেন যে বাচ্চার এই ধরনের কমন সিমটমগুলোর পাশাপাশি বাচ্চার তীব্র শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে আপনি নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হবেন। ধন্যবাদ ডাক্তার ফারাবী, অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনার এই মূল্যবান পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য। এতক্ষণ আমরা শুনছিলাম হাম এর প্রাদুর্ভাব, এর চিকিৎসা এবং করণীয় সম্পর্কে।
আশা করি আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন।